আপনি জানেন তথ্যই শক্তি। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তের বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্ব দৃষ্টি খুলে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি আমি কাঞ্জুম করি। চলুন শুরুতেই জেনে নেই প্রধান শিরোনামগুলো। গাজায় গণহত্যায় মধ্যপ্রাচ্য পশ্চিমা ৬২ দেশের দায় আছে। যুদ্ধবিরতি কার্যকরের ২ সপ্তাহ পরও ক্ষুধা অপুষ্টি পরিস্থিতি বিপর্যস্ত। পশ্চিম তীরকে মানচিত্রে আনুষ্ঠানিকভাবে যুক্ত করতে নেসেটে বিল পাস। ইসরায়েলি আইন প্রণেতাদের প্রচেষ্টা উড়িয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। এবং ভারতের অন্ধ্রপ্রদেশে মোটরসাইকেলের সাথে সংঘর্ষের পর ভলভো বাসে আগুন, প্রাণহানি বেড়ে ২০, দগ্ধ অনেকের অবস্থা আশঙ্কাজনক। দেখছিলেন শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। ফিলিস্তিনের পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্ত হচ্ছে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার একটি বিল পাস হওয়ার পর এ মন্তব্য করেন ট্রাম্প। ফিলিস্তিনের পশ্চিম তীরের তরমুজ সাইয়া গ্রামের বাসিন্দা ৫৫ বছর বয়সী আফাফ আবু আলিয়া অন্যান্য সময়ের মতোই নিজ বাড়ির কাছে নাতি নাতনিদের সঙ্গে জলপাই কুড়াচ্ছিলেন তিনি। হঠাৎ গাছের আড়াল থেকে বেরিয়ে আসেন কয়েকজন মুখোশধারী ইসরায়েলি। এ সময় তাদের হামলার শিকার হন তিনি। আমার চারপাশে প্রায় ২০ জন দখলদার ইসরায়েলি ছিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। আমি মাটিতে পড়ে যাওয়ার পরেও তারা আমাকে অনবরত আঘাত করছিল। ২ দিন হাসপাতালে কাটানোর পর বাড়ি ফিরেছেন আফাফ। চোখে নীলচে কালশিটে, হাতে ব্যান্ডেজ। ফিলিস্তিনের কর্তৃপক্ষ বলছে এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা না, হর হামেশাই ঘটছে এমন হামলা। চলমান যুদ্ধবিরতির প্রথম ২ সপ্তাহে ঘটেছে প্রায় ২০০ হামলার ঘটনা। এদিকে দখলে থাকা পশ্চিম তীরকে মানচিত্রে আনুষ্ঠানিকভাবে যুক্ত করতে একটি বিল পাস করেছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট। তবে এ প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম তীর নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ইসরায়েল পশ্চিম তীর নিয়ে কিছুই করতে যাচ্ছে না। পশ্চিম তীর নিয়ে বিলটিতে ভোটের প্রস্তাব দেন কট্টর ডানপন্থীরা। তবে নেতানিয়াহুর ক্ষমতাসীন লিকুদ পার্টি জানায় তারা এ প্রস্তাবে ভোট দেয়নি এবং তাদের সমর্থন ছাড়া পশ্চিম তীরকে যুক্ত করার বিল কার্যকর হবে না। আব্দুল্লাহ আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। বিশ্বজুড়ে বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন। রুশ তেল কোম্পানিগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গন। এদিকে পুতিনের হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্রের চাপের মুখে কখনোই নতি স্বীকার করবে না রাশিয়া। অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে চীনের রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলো সমুদ্রপথে রুশ তেল কেনা স্থগিত করেছে। কূটনীতি আর অর্থনীতির জটিল খেলায় রাশিয়া ও যুক্তরাষ্ট্র। নতুন করে উত্তপ্ত ২ দেশের সম্পর্ক। কেউ কাউকে ছাড় দেবে না এক চুলো। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা, ইউরোপের নতুন পদক্ষেপ আর পুতিনের পাল্টা প্রতিক্রিয়া, সব মিলিয়ে আবারও দুলছে বিশ্ববাজার। যুক্তরাষ্ট্র এবার নতুন করে রাশিয়ার ২ বৃহৎ তেল কোম্পানি রসনেফট ও লুকোয়েলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্রের এই কঠোর পদক্ষেপের কারণে চীনের রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলো সমুদ্রপথে রুশ তেল কেনা স্থগিত করেছে। রাশিয়ার যুদ্ধে অর্থায়নের অভিযোগ এনে ট্রাম্প প্রশাসন এই নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার উদ্দেশ্য মস্কোকে চাপে ফেলা। প্রেসিডেন্ট পুতিনের সাথে ফোন আলাপে আমি খুবই অসন্তুষ্ট। আমার মনে হচ্ছে সে সবকিছুতেই যুদ্ধে এগিয়ে যেতে চায় এবং মানুষ হত্যা করতে চায়। এজন্য আমি তার উপর খুশি ছিলাম না। তার সাথে কথা বলা অর্থহীন। রাশিয়ার ২ প্রধান ক্রেতা চীন ও ভারতের তেল আমদানি কমে গেলে মস্কোর রাজস্বে বড় ধাক্কা লাগবে। বিশ্বের প্রধান তেল আমদানিকারকদের বিকল্প সরবরাহ খুঁজতে বাধ্য করায় বৈশ্বিকভাবে তেলের দাম আরও বৃদ্ধির শঙ্কা বিশেষজ্ঞদের। এই নিষেধাজ্ঞায় শঙ্কিত নয় রাশিয়া। যুক্তরাষ্ট্রের চাপের মুখে রাশিয়া কখনো নতি স্বীকার করবে না। এই পদক্ষেপে রাশিয়ার অর্থনৈতিক কল্যাণে বড় প্রভাব পড়বে না। সমুদ্রপথে রাশিয়ার সবচেয়ে বৃহৎ তেল আমদানিকারক দেশ ভারতও নিষেধাজ্ঞার কারণে মস্কো থেকে তেল আমদানি উল্লেখযোগ্য পরিমাণ কমাতে যাচ্ছে। এই বাস্তবতায় চীন ও ভারত এখন বিকল্প বাজারের দিকে ঝুঁকবে। ফলে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও লাতিন আমেরিকায় তেলের দাম বেড়ে যেতে পারে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।
কানাডার সঙ্গে চলমান সব বাণিজ্য আলোচনা বাতিল করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমনটাই জানান তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে নিয়ে তৈরি শুল্ক বিরোধী বিজ্ঞাপনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে বিজ্ঞাপনে রিপাবলিকান নেতা রোনাল্ড রিগান বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপের সমালোচনা করেন আর একে প্রতারণামূলক প্রচারণা বলে মন্তব্য করেছেন ট্রাম্প। ফলে কানাডার সাথে সব ধরনের বাণিজ্য আলোচনা সম্পূর্ণভাবে বন্ধের কথা জানান তিনি। এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ব্যর্থ হলেও কোনোভাবেই নিজেদের বাজারে মার্কিন পণ্যের জন্য অন্যায্য সুবিধা দেবে না তার দেশ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক লালন উৎসব। স্থানীয় সময় রবিবার সিটির উড সাইডের কুইন্স প্যালেস মিলনায়তনে এই উৎসবের আয়োজন করে লালন পরিষদ ইউএসএ। বক্তারা বলেন, লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক, যিনি ধর্ম, বর্ণ, গোত্র সহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বাগ্রে স্থান দিয়েছিলেন। লালন শাহের মানব দর্শন ও মানবতার কথা শুধু বাংলাদেশেই নয়, ছড়িয়েছে বিশ্বমঞ্চে। এরই অংশ হিসেবে নিউ ইয়র্কে তৃতীয়বারের মতো হয়ে গেল আন্তর্জাতিক লালন উৎসব। লালন শাহের ১৩৫তম প্রয়াণ দিবসের কথা উল্লেখ করে বক্তারা বলেন, বর্তমান সময়ে লালনের দর্শন খুবই প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয়। এই পৃথিবীতে মহান মনীষী যারা জন্ম নিয়েছেন এবং পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাদের মতো হতে পারবো না আমরা। যদি সামান্যতম অনুসরণ করি তাকে, তাহলেও হয়তো এই সুন্দর পৃথিবীটা আরো সুন্দর হয়ে উঠতে পারে। লালন যে একটা দর্শন, এই দর্শন নিয়ে আমরা সারা পৃথিবী বয় করতে চাই। যে বাঙালি যেখানে আছে তারা যেন লালনের দর্শনটা পৃথিবীময় প্রচার করে। শারমিন সিরাজ সোনিয়া ও রেজওয়ানা এলভিসের যৌথ সঞ্চালনায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন লালন সাধক শফি মণ্ডল। শূন্যের মধ্যে প্রকৃতির যে বাস, সেটাই লালন। সেই লালনকে নিয়েই আমাদের পথ চলা, যেখানে জাত, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে শুধু মানুষের কথাই আমরা বলি। এবারের উৎসবটি প্রয়াত লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিনকে উৎসর্গ করা হয়। আলোচনা, সম্মাননা প্রদান, একক আর দলীয় নৃত্য, প্রবাস প্রজন্মের পরিবেশনা ছাড়াও ছিল বাংলাদেশ ও উত্তর আমেরিকার শিল্পীদের পরিবেশনা। নিউ ইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অনেক শিল্পী ও কলাকুশলী অংশ নেন উৎসবে। ডিবিসি নিউজ ডেস্ক। মালয়েশিয়ায় কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন আয়োজিত ৬ দলের ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে ফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিডিএফসি আম্পাং। বুধবার রাজধানী কুয়ালালামপুরের আম্পাংয়ের ফুটসাল হাবে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে আসেন প্রবাসী বাংলাদেশিরা। আগত অতিথিরা বলছেন, এমন আয়োজন একে অন্যের প্রতি সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন তৈরি করতে ভূমিকা রাখে। ফুটবলের ছোট সংস্করণের এই আয়োজন হয়ে ওঠে প্রবাসীদের মিলন মেলা, যেখানে ফুটবলকে ছাপিয়ে গুরুত্ব পায় পারস্পরিক সম্পর্কের মেলবন্ধন। খেলা উপভোগ করতে মালয়েশিয়ার অন্যান্য রাজ্য থেকেও প্রবাসী বাংলাদেশিরা ছুটে আসেন আম্পাংয়ের ফুটসাল হাবে। অবভিয়াসলি আমাদের অনেক ভালো লাগতেছে, আমাদের টিমমেট যারা আছে সবাই অনেক ভালো খেলছে, সবার এফোর্টের কারণে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন মালয়েশিয়ার আয়োজনে ৬ দলীয় এই ফুটবল টুর্নামেন্টের প্রতিটি খেলা ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ফাইনালে ফ্রেন্ডস ক্লাবকে ৭-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিডিএফসি আম্পাং। ম্যান অব দ্য ফাইনাল সুমন। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা বিডিএফসি আম্পাংয়ের আকাশ ও সেরা গোলকিপারের পুরস্কার পান সারজিদ। দুই টিমই অনেক ভালো খেলছে, এরকম টুর্নামেন্ট আরও হোক, আমরা চাই, চেষ্টা করব আমরা ভালো কিছু করার নেক্সট টাইম। কর্মব্যস্ত জীবনে প্রবাসীদের একটু প্রশান্তির পরশ আনতে এমন আয়োজন, বলছেন আয়োজকরা। এই ধরনের খেলার আয়োজন করার জন্য আজকের খেলার উদ্যোক্তা এবং ক্যাপ্টেন প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে সবাইকে জানাই আমি অভিনন্দন। আমি সবসময় সার্বিক সহযোগিতা করছি বাংলাদেশি কমিউনিটির পক্ষে এবং করব। টুর্নামেন্টে বিজয়ী দলকে ক্রেস্ট ও ৬০,০০০ টাকা ও রানার আপ দলকে ক্রেস্ট ও ৩৬,০০০ টাকা পুরস্কার দেওয়া হয়। শত ব্যস্ততার মাঝেও যে প্রবাসীর একটা মিলন মেলা, আর এই মিলন মেলা শুধু মিলন মেলা না, যাতে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি ফুটবলের মাধ্যমে, এটা আসলে সত্যি খুবই আনন্দদায়ক বিষয়। ইভেন আমার বাচ্চাদেরকে নিয়ে এসেছি, ওরা খুব আনন্দ গণমুহূর্ত সময় পার করছে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতেও খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক।
ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।